ইরান আবারও এক গভীর অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ, গ্রেপ্তার, বিচার প্রক্রিয়া নিয়ে বিতর্ক এবং আন্তর্জাতিক প্রক্রিয়া ইরানকে ফের বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। এই অস্থিরতার প্রতীকী নাম হয়ে উঠেছে ২৬ বছর বয়সী এক যুবক যার নাম এরফান সোলতানি, যার গ্রেপ্তার ও সম্ভাব্য মৃত্যুদণ্ডের খবর ঘিরে তীব্র উদ্বেগ তৈরি হয়। একই সঙ্গে ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি গুরুতর অভিযোগ সামনে এসেছে। এই অস্থিরতার পেছনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও আমেরিকার প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানব কে এই এরফান সোলতানি, আর ইরানে চলমান বর্তমান সরকার বিরোধী বিক্ষোভের সাথে এরফান সোলতানি, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং আমেরিকা কিভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এরফান সোলতানি তেহরানের উপকণ্ঠের ফারদিস এলাকায় বসবাসকারী এক সাধারণ যুবক। বয়স ২৬। বিভিন্ন প্রতিবেদনে বলা হয় তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। পরিবার ও পরিচিতদের বর্ণনায় তিনি খুবই সাধারণ জীবনযাপনকারী একজন যুবক, যিনি ফ্যাশন, শারীরিক ফিটনেস ও খেলাধুলায় আগ্রহী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত ছবি পোস্ট করতেন। একাধিক সংবাদ মাধ্যমে বলা হয় তিনি পোশাক বা গার্মেন্টস ব্যবসায় যুক্ত ছিলেন, অর্থাৎ একটি পোশাকের দোকানে তিনি কর্মরত ছিলেন। রাজনীতিতে সক্রিয় কোনো বড় পরিচিতি তার ছিল না, কিন্তু সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তারের পরই তার নাম আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে আসে। এরফান সোলতানিকে বিগত ৮ থেকে ১০ জানুয়ারি ২০২৬ তারিখের দিকে গ্রেপ্তার করা হয় বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে। এর পরপরই সরকারি পক্ষ থেকে তাকে রাষ্ট্রের নিরাপত্তা বা আইন অগ্রাহ্য এর মতো অভিযোগে দোষী সাব্যস্ত করার দাবি ওঠে। এমনকি কিছু স্থানে বলা হয়েছিল তিনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ বা মোহেরেবে এর মতো গুরুতর অপরাধে অভিযুক্ত হয়েছেন, যা ইরানের আইনি দৃষ্টিতে মৃত্যুদণ্ডযোগ্য। মানবাধিকার সংস্থাগুলোর দাবি তার বিরুদ্ধে দ্রুত বিচার চালানো হয়। আইনজীবী পাওয়ার সুযোগ সীমিত ছিল এবং এক পর্যায়ে মৃত্যুদণ্ডের আশঙ্কা তৈরি হয়। যদিও পরে ইরানি বিচার বিভাগ জানায় তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মৃত্যুদণ্ডযোগ্য নয়। ইরান সরকার জানিয়েছে এরফানকে মৃত্যুদণ্ড দেওয়ার খবরটা একটি প্রোপাগান্ডা মাত্র। ইরান সরকার এরকম কোনো কিছু প্রকাশ করেনি। এদিকে ইরানি নিরাপত্তা সংস্থা ও শীর্ষ কর্মকর্তাদের বক্তব্যে একটি দাবি ঘুরে ফিরে এসেছে। এই অস্থিরতা পুরোপুরি স্বতঃস্ফূর্ত নয়। তাদের এই দাবির পিছনে শক্তিশালী উদাহরণও রয়েছে। ইরানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ জমায়েত অনুষ্ঠিত হয় এই সাম্প্রতিক সময়ে, বর্তমানে ইরানে অরাজকতা তৈরিকারী বিক্ষোভকারীদের বিরুদ্ধে। এই ৩০ লক্ষ মানুষের জমায়েত বলে দেয় ইরানে এখন পর্যন্ত তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি এবং বর্তমান সরকার কতটা জনপ্রিয়। ইরানি নিরাপত্তা সংস্থা ও শীর্ষ কর্মকর্তাদের মতে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো, বিশেষ করে ইসরায়েলের মোসাদ, সামাজিক যোগাযোগ মাধ্যম, অর্থায়ন ও নেটওয়ার্কের মাধ্যমে বিক্ষোভকে উস্কে দিতে ভূমিকা রেখেছে এবং খোদ আমেরিকাও এর সাথে জড়িত। ইরান থেকে বিপুল পরিমাণে এলন মাস্কের স্টারলিংকের ডিভাইস জব্দ এর প্রমাণ। যদিও ইরান স্টারলিংকের সিগন্যাল জ্যাম করে দিয়েছে, কিন্তু নিষিদ্ধভাবে ইরানে স্টারলিংকের ডিভাইস ও নেটওয়ার্ক কানেকশন কিভাবে পৌঁছালো, এটাই এখন ইরানের জনগণের প্রশ্ন, কারণ এটা এখন রাষ্ট্রীয় হুমকিতে পরিণত হয়েছে। বিক্ষোভে অংশগ্রহণকারী অনেকেই ভারী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ইরানের প্রতিরক্ষা বাহিনীর সাথে সরাসরি যুদ্ধ করেছে এবং প্রায় ১০০ জনের মতো সৈন্যকেও তারা হত্যা করেছে। ইরানি কর্মকর্তারা দাবি করেন বিক্ষোভ সংগঠনে বিদেশি নেটওয়ার্কের অর্থায়নের প্রমাণ তারা পেয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমন্বিত প্রচারণা চালানো হয়েছে এবং কিছু গ্রেপ্তার করা ব্যক্তির কাছ থেকে বিদেশি যোগাযোগের তথ্যও উদ্ধারিত হয়েছে। তাদের বক্তব্যে এটি কেবল অভ্যন্তরীণ অসন্তোষ নয়, বরং ইরানের রাষ্ট্রীয় স্থিতিশীলতা দুর্বল করার একটি পরিকল্পিত প্রচেষ্টা। এদিকে ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ অস্বীকার করে। তাদের বক্তব্য ইরানের অভ্যন্তরীণ সমস্যার দায় ইসরায়েলের উপর চাপানো হচ্ছে। তবে একই সঙ্গে বাস্তবতা হলো ইরান ইসরায়েলের দীর্ঘদিনের শত্রু এবং অতীতে অনেক গোপন অভিযান, সাইবার আক্রমণ ও গোয়েন্দা সংঘর্ষের ইতিহাস রয়েছে,
যা এই অভিযোগকে পুরোপুরি উড়িয়ে দিতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য সহজ করে না। কিছু সাবেক ও বিশ্লেষক পর্যায়ের ইসরায়েলি নিরাপত্তা ব্যক্তিত্ব অতীতে মন্তব্য করেছেন যে ইরানের ভেতরের চাপ ও অসন্তোষ ইসরায়েলের কৌশলগত স্বার্থের সঙ্গে যায়, তবে তারা সাধারণত সরকারি নির্দেশে সরাসরি বিক্ষোভ সংগঠনের দাবি করেন না। ফলে এখানে ইঙ্গিত ও বিশ্লেষণ রয়েছে, কিন্তু প্রকাশ্য স্বীকারোক্তি নয়। অপরদিকে এই প্রোটেস্টের প্রথম দিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান বিক্ষোভের সময় সরকারি সহিংসতা ও সম্ভাব্য মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুমকি দিয়েছেন। এমনকি তিনি বলেছিলেন, যদি শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের হত্যা করা হয় বা এক্সিকিউশন ঘটে, তবে যুক্তরাষ্ট্র দ্রুত ও শক্তিশালী আক্রমণ করবে ইরানে এবং সব বিকল্প প্রস্তুত রাখা হয়েছে, এমন বার্তাও তিনি দিয়েছিলেন। তবে বর্তমানে তিনি ভাষা কিছুটা নরম করেছেন। ট্রাম্প বলেছেন, ইরানে বর্তমানে হত্যাকাণ্ড কমে গিয়েছে এবং এক্সিকিউশনসের পরিকল্পনা নেই, তাই তিনি এই মুহূর্তে ইরানে আক্রমণ না করে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। এই পরিবর্তনটি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে এক ধরনের হুমকি দিয়ে পরে পিছু হটে যাওয়ার সংকেত হিসেবে দেখা হচ্ছে। প্রথমে শক্তভাবে যুদ্ধ বা সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দেওয়া হয়েছিল, পরে তা থেকে কিছুটা সরে এসে ডিপ্লোম্যাটিক ও পর্যবেক্ষণমূলক অবস্থানে ফিরে আসার কথা বলা হয়েছে। তবে এটা খুবই গুরুত্বপূর্ণ যে ট্রাম্প কোনো সময়ে বলেননি তিনি সামরিক হস্তক্ষেপ পুরোপুরি বাদ দিচ্ছেন। তিনি এখনও বলেন, আমরা দেখব পরিস্থিতি কিভাবে চলছে এবং সব বিকল্প মেনুতেই রাখা রয়েছে। তবে তার ভাষা আগের মতো সরাসরি আক্রমণ বা হস্তক্ষেপ হুমকির মতো শোনাচ্ছে না। এখন প্রশ্ন হলো, ইরানের অস্থিরতা কি পুরোপুরি মোসাদের সহযোগিতায় ঘটেছে? এমন দাবির পক্ষে এখনো স্বাধীন ও প্রকাশ্য প্রমাণ নেই। তবে এটাও সত্য যে ইরান ইসরায়েল সংঘাতের ইতিহাসে গোপন অপারেশন নতুন কিছু নয়। তবে ইরানে নিষিদ্ধ স্টারলিংকের ডিভাইস প্রমাণ করে ইরানের অভ্যন্তরে বিদেশি শক্তি প্রকট, যা ইরানের বর্তমান অশান্তি ও সরকার বিরোধী আন্দোলনের মূল কারণ হিসেবে বিশ্লেষকরা উপস্থাপন করছেন। এরফান সুলতানের ঘটনা একটি ব্যক্তিগত ট্র্যাজেডির চেয়েও বড়। এটি ইরানের রাষ্ট্রীয় নিরাপত্তা, মানবাধিকার এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির সংঘাতের প্রতিফলন। মোসাদ জড়িত এই অভিযোগ ইরানের দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। ইসরায়েলের অস্বীকার তাদের কৌশলগত অবস্থান। সত্য কোথায় তা হয়তো সময় ও আরও স্বাধীন তদন্তই পরিষ্কার করবে। বন্ধুগণ, আপনারা কি মনে করছেন, ইরানের বর্তমান বিক্ষোভের সাথে ইসরায়েল ও আমেরিকা কি সরাসরি সংযুক্ত? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন নোটিফিকেশন অন করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশকে ভালোবাসবেন।